শপথ নিলেন এরশাদ, হচ্ছেন সংসদে বিরোধী দলের নেতা। শোকত শ্রদ্ধায় সৈয়দ আশরাফের জানাজা, বিকেলে বনানী কবরস্থানে দাফন। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছি শাহনাজ শারিয়ার। ৪৬ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ নিচ্ছে কাল সোমবার বিকেলে ৩:৩০টায় বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবারে মন্ত্রিসভায় থাকছে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছেন ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, আহম মোস্তফা কামাল, আনিসুল হক, একে আব্দুল মোমেন, আকম মোজাম্মেল হক, আসাদুজ্জামান খান, ডক্টর আব্দুর রাজ্জাক, টিপু মুন্সি, নসরুল হামিদ বিপু, ডাক্তার দীপুমণি, ইমরান আহমেদ, তাজুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, ডাক্তার এনামুর রহমান, হাসান মাহমুদ, ইনামুল হক শামীম, মুন্নুজান সুফিয়ান, বীর বাহাদুর ও শহীদ সিং, সম রেজাউল করিম, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান, রাসেল, সাইফুজ্জামান চৌধুরী পারভেজ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, আশরাফ আলী খান খসরু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, এবারে মন্ত্রিসভা গঠিত হবে নতুন ও পুরানের সমন্বয়ে। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রংপুর ৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বেলা 12:30টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কক্ষে শপথ নিয়েছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে এরশাদ সরাসরি সংসদে যান বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। ৩ জানুয়ারি জাতীয় পার্টির নির্বাচিত ২১ সদস্য শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নেননি এরশাদ। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে গেলেও সংসদে বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ, আর উপনেতা থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি.এম. কাদের। বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। উনি আজকে ওথ নিয়েছেন এবং উনি আজকে পার্লামেন্টে ওনার অফিসে উনি বসছেন। মাননীয় সদস্যরা সবাই ছিলেন, মাননীয় চেয়ারম্যান করেছেন। সেটি হচ্ছে যে আমরা বিরোধী দল আলাদা করে আমরা থাকবো এবং আলাদা করে আমাদের কথাবার্তাগুলো আমরা দেশের জনগণের যেসব সুবিধা অসুবিধাগুলো আমরা পার্লামেন্টে এগুলো তুলে ধরবো। সেটা ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ হেলিকপ্টারে করে আনা হচ্ছে ঢাকায়। বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই রাজনীতিক। এর আগে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন লাখো মানুষ। দুপুরে শোলাকিয়ায় সৈয়দ আশরাফকে শ্রদ্ধা জানান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহে। ময়মনসিংহের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হয় তৃতীয় জানাজা। যেমন খবরের মাধ্যমে জানি যে এই রকম বিভিন্ন সময় দেখা গেছে যে রাজনৈতিক বিবেচনায় কিছু মানুষের পদোন্নতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের তোড়া নিয়ে এসেছেন ইসলাম রাজনীতির জন্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বনানীতে সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর, সৈয়দ আশরাফের দাফন সম্পন্নের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? নেতাকর্মীদের মধ্যে কারা কারা এই মুহূর্তে উপস্থিত আছেন? ময়মনসিংহের আঞ্জুমান মফিদুল ঈদগাহ মাঠে সৈয়দ আশরাফের জানাজা শেষে 3:30টায় ময়মনসিংহ সার্কিট হাউস যে মাঠটি, সেখান থেকে হেলিকপ্টারে করে সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় আনা হয়েছে এবং কুর্মিটোলা থেকে এরপরে সৈয়দ আশরাফের মরদেহ বনানী কবরস্থানে এখানে গাড়িতে করে আনা হবে। এই মুহূর্তে বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দাফনের সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং বনানী কবরস্থানের যে দ্বিতীয় যে গেটটি আছে, সেই গেট দিয়ে বনানী কবরস্থানে প্রবেশের যে সড়কটি, সেই সড়কের মুখেই কিন্তু দাফন করা হবে
সৈয়দ আশরাফুল ইসলামকে। এবং এখানে এই মুহূর্তে সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের কয়েকজন সদস্য আছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা আছেন। তবে এখন পর্যন্ত এখানে জ্যেষ্ঠ কোনো নেতা এখানে এসে উপস্থিত হননি। তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের যারা শীর্ষ নেতা আছেন তারা এখানে আসবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসরের যে আজান সেটি হয়ে গেছে এবং আসরের নামাজটি সাধারণত হয় 4:15 এবং সেই নামাজের পরেই এখানে সৈয়দ আশরাফুল ইসলামকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং সৈয়দ আশরাফুল ইসলামের মেয়ে তিনিও এখানে আসবেন, পরিবারের সদস্যরা আমাদেরকে এমনটি জানিয়েছেন। এখানে আপনাকে জানিয়ে রাখি যে শুধু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন, শুধু তাই নয়, অনেক সাধারণ মানুষকে কিন্তু আমরা দেখেছি এখানে সৈয়দ আশরাফুল ইসলাম তাকে শেষ শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছেন। এবং সাধারণ মানুষের সাথে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সৈয়দ আশরাফুল ইসলাম শুধু একজন দলের নেতা ছিলেন না, তিনি একদম সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছিলেন এবং সাধারণ মানুষের নেতা হয়ে উঠেছিলেন। এবং অনেকে বলছেন যে তার বাবা সৈয়দ নজরুল ইসলাম, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তাকেও সৈয়দ আশরাফুল ইসলাম তার সততা এবং ভালোবাসা দিয়ে তাকেও তিনি ছাড়িয়ে গেছেন। এবং এই প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তাকে দাফন করতে এখানে কিন্তু এখনও মানুষ আসছেন। এবং সাধারণ মানুষের যদি বলি যে ঢল নেমেছে, যেমনটি আমরা কিন্তু দেখেছিলাম যে সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা, সে জানাজাতে মানুষের ঢল নেমেছিল, শোলাকিয়াতে তার নামাজে জানাজাতে মানুষের ঢল নেমেছিল। এবং আমরা এমন খবর পেয়েছি যে ময়মনসিংহের আঞ্জুমান মফিদুল যে ঈদগাহ মাঠে সৈয়দ আশরাফুল ইসলামের জানাজা হয়েছে, সেখানে কিন্তু আসলে জায়গার সংকুলন হয়নি, কারণ ময়মনসিংহের মানুষের কাছে কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম তাদের প্রাণপ্রিয় নেতা। এবং তিনি কিশোরগঞ্জ থেকে 5 বার নির্বাচিত হলেও ময়মনসিংহের মানুষের কাছে কিন্তু একজন নেতা শুধু নয়, তাদের একজন ময়মনসিংহের একজন মানুষ হয়ে উঠেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, যে কারণে সাধারণ মানুষের ঢল কিন্তু সেখানে নেমেছিল। এরপর আমরা দেখছি বনানী কবরস্থান, সেখানেও সাধারণ মানুষের ঢল নামছে। দলীয় নেতাকর্মী তারা তো আসবেনই তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং শেষ বিদায় জানাতে, তার সাথে সাথে সাধারণ মানুষও আসছেন। এবং এখানে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা বলছেন যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা হিসেবে নয়, তাকে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও সৈয়দ আশরাফুল ইসলামকে ভালোবাসতেন এবং তারাও সৈয়দ আশরাফুল ইসলামের জন্য দোয়া করছেন। এবং এই মুহূর্তে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের দাফনের যে প্রস্তুতি, সেটি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের ভেতরেই তার মরদেহ বনানী কবরস্থানে এসে পৌঁছবে। আমি যদি আপনাকে এখানে মানুষের উপস্থিতিটা একটু দেখাই যে বনানী কবরস্থানে এরই মধ্যে কিন্তু প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে, তাকে দাফন করতে কিন্তু এখানে সাধারণ মানুষ এসেছেন, নেতাকর্মীরা এসেছেন এবং এখনও কিন্তু তারা আসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহে যখন সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, নওফেল এবং বিপ্লব বড়ুয়া তারা কিন্তু ছিলেন। এবং এখানে যখন মরদেহ সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আসবে, তখন এখানে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা আছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সব শীর্ষ নেতারাই এখানে আসবেন, এমনটাই কিন্তু আমাদের দল থেকে জানানো হয়েছে। 67 বছর বয়সী সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ থেকে 5 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি বার কিন্তু তিনি বিপুল ভোটে এবং মানুষের ভালোবাসা পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এবং সাধারণ মানুষ বলছেন যে এর আগে কোনো রাজনৈতিক ব্যক্তি এত মানুষের ভালোবাসা তিনি পাননি, যেটি সৈয়দ আশরাফুল ইসলাম পাচ্ছেন। এবং তাকে এত মানুষ ভালোবাসেন, পছন্দ করেন, এটি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে হয়নি, এমনটি কিন্তু আমাদেরকে সাধারণ মানুষ
তারা বলছেন। জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এবং গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গতকাল শনিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। এবং আজকে সকালবেলায় মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তারা কিন্তু তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার জানাজাতেও কিন্তু অনেক মানুষ অংশ নিয়েছেন। তো বনানী কবরস্থানে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকেও কিন্তু আমরা উপস্থিতি দেখছি যে সৈয়দ আশরাফুল ইসলামকে শেষ বিদায় তারা জানাতে এখানে আসছেন। বনানী কবরস্থান থেকে জানাচ্ছিলেন আদিলুর রহমান। এবার ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালেহ মুসা। ময়মনসিংহ সৈয়দ আশরাফের জন্মভূমি, প্রিয় নেতার প্রয়াণে স্থানীয়দের প্রতিক্রিয়া কি, বা প্রিয় নেতাকে হারিয়ে তারা কি বলছেন? আপনি জানেন যে কিছুক্ষণ আগে বিকাল 3:30টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর যে হেলিকপ্টারটি লাশ বহনকারী জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইসলামের লাশ বহনকারী যে হেলিকপ্টারটি, সেটি কিন্তু 3:30টা নাগাদ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে বেলা 2:30টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে কিশোরগঞ্জ থেকে তার লাশবাহী হেলিকপ্টারটি ময়মনসিংহে এসে পৌঁছায় এবং তার পরপরই কিন্তু তাকে সেই লাশবাহী কফিনটিকে লাশবাহী একটি গাড়িতে করে আঞ্জুমান ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তার গার্ড অফ অনার দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। আপনাকে বলে রাখি যে বেলা 12টা থেকেই কিন্তু লোকজন আঞ্জুমান ঈদগাহ মাঠে এসে জড়ো হতে থাকে। শুধু ময়মনসিংহের সবকটি উপজেলা নয়, শেরপুর, নেত্রকোনা, জামালপুর থেকেও লোকজন এসেছে তার জানাজায় অংশ নিতে এবং লুকারণ্য হয়ে যায় বেলা 2টার মধ্যেই। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে জানাজার যে আঞ্জুমান ঈদগাহ যে মাঠটি রয়েছে, এটি কিন্তু ময়মনসিংহের ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় মাঠ এবং সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং লোকজন জানাজার সময় জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় জানাজার নামাজে অংশ নেয় এবং তারপরে কিন্তু সব মানুষ জানাজায় অংশ নিতে পারেনি। এত মানুষের উপস্থিতি এখানে লক্ষ্য করা গেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এর আগে কোনো রাজনৈতিক দলের নেতার এত বেশি গ্রহণযোগ্যতা, এত বেশি ভালোবাসা তারা কিন্তু আর কখনো দেখেনি। আমরা আজকে যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। আসলে মানুষ যেটি বলেছেন যে সৈয়দ আশরাফুল ইসলাম তার রাজনীতি ছিল মানুষের জন্য, তিনি সৎ ছিলেন, নির্ভীক ছিলেন, উনি শুধু মানুষের জন্য করেছেন, নিজের জন্য কিছু করেননি। আজকে সেটার প্রতিফলন কিন্তু মানুষ দেখতে পেয়েছে, ময়মনসিংহের মানুষ সেটি দেখিয়েছে সারা দেশের মতো। এবং তারা যেটি বলছেন যে সৈয়দ আশরাফুল ইসলাম শহীদ যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম তার জ্যেষ্ঠ পুত্র এবং উনি এতটাই তার যে তার অর্জনটাকে মানুষ, আমরা বলতে শুনেছি মানুষকে যে তার অর্জন এতটাই বেশি যে উনি তার বাবাকেও ছাপিয়ে গিয়েছেন এবং উনি তার যে সারা জীবনের অর্জন এই ময়মনসিংহ থেকেই তার বেড়ে ওঠা এবং ময়মনসিংহে তার ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে যুক্ত হওয়া। এরপর উনি কিশোরগঞ্জ থেকে এমপি নির্বাচিত হন এবং জাতীয় রাজনীতির সাথে যুক্ত হন। আজকে ময়মনসিংহের মানুষ শেষবারের মতো চোখের জলে তাকে বিদায় দিয়েছে কিছুক্ষণ আগে এবং আমাদেরকে মানুষ যেটি বলেছেন, সৈয়দ আশরাফ ময়মনসিংহের মানুষের হৃদয়ের ভিতর। ময়মনসিংহে বলছিলেন আবু সালেহ মুসা। সংসদ ভবনে অসংখ্য মানুষের গভীর ভালোবাসায় বিদায় নিলেন বরেণ্য রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলাম। দক্ষিণ প্লাজায় সকাল 10:30টার দিকে সৈয়দ আশরাফের প্রথম জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষও চোখের জলে বিদায় জানায় প্রিয় নেতাকে। শপথ নেয়ার জন্য সময় চেয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, আর সহকর্মীদের শপথের দিনই পৃথিবী ছেড়ে বিদায় নেন তিনি। 3 দিন পর সেই সংসদ ভবনের প্রাঙ্গণে এলেন নিথর কফিনবন্দি হয়ে। প্রিয় নেতাকে বিদায় জানাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই হাজারো জনতার ভিড়। জানাজায় ঢল নামে মানুষের। রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজনীতিবিদ, সাধারণ মানুষ সামিল হন সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায়। পরিবারের সদস্যরা তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া চান।
জানাজা শেষে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানান ভাটি অঞ্চলের আরেক নেতা রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 2 দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা দুঃসময়ে দলের কাণ্ডারি সৈয়দ আশরাফকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়েও ফুল দেন শেখ হাসিনা। সভাপতি কিশোরগঞ্জ সদর থেকে 5 বার নির্বাচিত সংসদ সদস্যকে শ্রদ্ধা জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন, কিন্তু যতদিন আমরা বেঁচে থাকব তিনি আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করবেন। আমার থেকে সে 4 বছর ছোট ছিল। আমরা দুজনেরই জন্ম কিশোরগঞ্জ। আমরা ময়মনসিংহে একসঙ্গে ছিলাম। তারপরে যখন সে এক্সাইলে ইউকেতে চলে যায়, লন্ডনে আমরা একসঙ্গে কাজ করেছি সামরিক আইনের বিরুদ্ধে। আওয়ামী লীগের পাশাপাশি 14 দল, জাতীয় পার্টি, গণফোরাম সহ বিভিন্ন দলের নেতারা শ্রদ্ধা জানান সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ আশরাফুল ইসলামকে। আমি আশরাফ ভাইকে যতটুকু দেখেছি একজন বিচক্ষণ মানুষ ছিলেন, এবং যদিও তিনি আওয়ামী লীগের সে সময় সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে ওনার মনে কোনো অহংকার আমি কোনো সময় দেখি নাই। সৈয়দ আশরাফুল ইসলাম এমন একজন রাজনীতিক যিনি সাহসী ছিলেন, বুদ্ধিদীপ্ত ছিলেন এবং সৎ ছিলেন। উনি কখনো ক্ষমতা এবং টাকার পিছনে দৌড়াননি। রাজনৈতিক চিন্তা, বিশ্বাস, লক্ষ্যের দিক দিয়ে আমরা এক এবং অভিন্ন ছিলাম। কাজে রাজনীতির বিশ্বাসের দিক দিয়ে আমাদের মধ্যে কোনো পার্থক্য আসে নাই। তিনি ছিলেন রাজনীতির একজন সজ্জন ব্যক্তি, নিরহংকারী, এবং তিনি যা বিশ্বাস করতেন তা করার চেষ্টা করতেন। কথা এবং কাজে তার মিল ছিল। শেষ বিদায়ের আগে ৭১-এর রণাঙ্গনে মুজিব বাহিনীর এই যোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে মঈনুদ্দিন বিশ্বাস নামের একজনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার আবদালপুরে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে 10 জন। নিহত মঈনুদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউপি নির্বাচনের পর থেকেই আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং চেয়ারম্যান আলী হায়দার স্বপনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে ভোরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এতে ঘটনাস্থলে মঈনুদ্দিন নিহত হন। এ ঘটনায় 12 জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ মামলায় রুহুল আমিন সহ 7 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাদের 7 দিনের রিমান্ড চাইলেও শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানিয়েছেন, রিমান্ডে নিয়ে আসামিরা হচ্ছে মূল পরিকল্পনাকারী হাসান আলী ভুলু, বাদশাহ আলম বাসু, রুহুল আমিন, জসিমউদ্দিন, মোহাম্মদ সোহেল, স্বপন ও বেচু। এদিকে আরেক আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 1টার দিকে ফেনীর সুলতানপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার 8 জন। তবে এই মামলার এজাহারভুক্ত 4 আসামি এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে সারা দেশে পুলিশের নজরদারি চলছে। গত রোববার রাতে সুবর্ণচরের চর জুবলি ইউনিয়নে স্বামী সন্তানকে বেঁধে এক নারীকে মারধর ও ধর্ষণ করে দুর্বৃত্তরা। দ্রুততম সময়ের মধ্যেই অভিযোগপত্র দাখিল করব এবং সেই সাথে নিশ্চয়তা দিতে চাই যে এই অভিযুক্ত এবং যারা আসামি অভিযুক্ত অপরাধী তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুততম সময়ের মধ্যে যেন সাজার আওতা আনা যায়। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। রিমান্ডের বিষয়ে পুলিশ কি জানিয়েছে, আর এজাহারভুক্ত যে 4 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদের বিষয়ে পুলিশ কি তথ্য দিয়েছে? এসব বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফের সাথে। তিনি জানিয়েছেন যে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বাকি আসামিরা কে কোথায় আছে এবং কি কারণে এই নির্মম ঘটনা ঘটানো হয়েছে, বর্বরচিত ঘটনা ঘটানো হয়েছে, আরো কারা কারা এর সাথে জড়িত, সামনে পেছনে সবকিছু খুঁটিনাটি তথ্য উপাত্ত বের করার জন্যই মূলত এই রিমান্ড আবেদন এবং 5 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। এবং এই রিমান্ডটা অত্যন্ত নিখুঁতভাবে করার জন্য যদিও তদন্ত কর্মকর্তাই মূল, এর পাশাপাশি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসিডিবি, সুবর্ণচর থানার ওসি এবং মামলা তদন্ত কর্মকর্তা, এই কয়েকজন মিলে একটি কমিটি করা হয়েছে। তাদের নিবিড়
ভাবে তারাই মূলত এই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তথ্যগুলো নিয়ে আসবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আরো 4 জন যারা ধরা পড়েনি, এরা হচ্ছে আবুল মোশাররফ চৌধুরী। এই 4 জনকে ধরার বিষয়ে পুলিশ দেশের বিভিন্ন জায়গাতে তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। তিনি বলেছেন যে মূলত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকেই ইটভাটা শ্রমিক এবং তারা নোয়াখালীর বাইরে দেশের বিভিন্ন স্থানে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। ফলে ঘটনার পরপরই যেহেতু তারা গা ঢাকা দেয়, এলাকা ছাড়া হয়ে যায়, দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য যেসব ইটভাটায় নোয়াখালী শ্রমিকরা কাজ করে সেসব জায়গায় পুলিশ নজরদারি, পাশাপাশি মোবাইল ট্র্যাকিং এর মধ্যে তাদেরকে আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ থেকে বলছিলেন আবু নাসের। উত্তরাঞ্চলে একটু কমলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে শীত, সেই সাথে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর। এর মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশি। নানা সংকটে ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। সরকারি হিসেবে রাজশাহী জেলায় নিম্ন আয়ের পরিবার রয়েছে 1 লাখেরও বেশি। ঠান্ডায় সবচেয়ে বেকায়দায় পড়েছেন তারা। সরকারিভাবে কম্বল বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা কম বলে জানান ভুক্তভোগীরা। গরম কাপড়ের অভাবে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। একরকম ভালোই পড়ছে শীত, কাজ কম নাই ভাই, বসে আছি এই সারাদিন বসি, 3-4 দিন পর ঘুরি ঘুরি একদিন কাজ হয় ভাই। তো বেশি বস্তি, তারপর কি আগুন জ্বালাইছি, আগুন পোয়াইছি, এবার কম্বলে দেয়ছে না বস্তি। রংপুরে গত 1.5 সপ্তাহে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 13 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। এছাড়া প্রতিদিন নানা রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধরা ভিড় করছেন চিকিৎসা নিতে। আগুন পাওয়ার যায় অসাবধানতার কারণে সে আগুন লেগে যায় এবং পার্শ্ববর্তী লোক ভাই বোনেরা এসে তাকে বাঁচায়। আগুন তাপাইতে যে উনার লাগে গেছি, এইদিকে সামন দিয়ে আর কি আগুন লাগছে। গত কয়েকদিনের তুলনায় আজ উত্তরাঞ্চলে শীত একটু কমলেও বাড়ছে দক্ষিণাঞ্চলে। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে 1 সপ্তাহে শিশু সহ অন্তত 300 রোগী ভর্তি হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। তবে শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। উদ্বিগ্ন না হয়ে, যেহেতু শীতের পরিমাণ বেশি, এই জন্য বাচ্চাকে কান টুপি, হাত মোজা এবং পা মোজা দিয়ে রাখবেন এবং সকালবেলা তাপমাত্রা না বাড়া পর্যন্ত ঘর থেকে বের করবেন না এবং সন্ধ্যার পর আগেই বাচ্চাকে এক রুমের মধ্যে নিয়ে যাবেন। এদিকে যশোর, ঝিনাইদহ ও মেহেরপুর অঞ্চলে তীব্র শীতে জবুথবু জনজীবন। বাড়ছে লোটা ভাইরাসজনিত ডায়রিয়ার রোগী। শীতের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ ছিন্নমূল মানুষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শীত পরিস্থিতি নিয়ে নীলফামারী, বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে নীলফামারীর পরিস্থিতি জানাবেন জসিম উদ্দিন। জসিম, আজ জেলায় গড় তাপমাত্রা কত ছিল এবং শীতের কারণে জনজীবনে ঠিক কি ধরনের প্রভাব পড়েছে? আপনি জানেন যে সেই প্রচন্ড ঠান্ডা এই নীলফামারীতে বিরাজ করছে। বিশেষ করে উত্তরের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় নীলফামারীর তাপমাত্রা ক্রমেই নিচে নেমে যাচ্ছে। গত 10 দিনের পরিসংখ্যানে যদি আমরা দেখতে পারি যে 10 দিনে যেসব তাপমাত্রা বিরাজ করেছিল এখানে, সেই 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আজ এখানে তাপমাত্রা রয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় প্রচন্ড নেই কোনো তাপ, কারণ এখানে দেখা গেছে যে প্রচন্ড সেই শীতের প্রকোপে আমরা আমাদের এখানে বিশেষ করে আমি কৃষির কথা বলে থাকি যে এই কৃষির কথা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে এখানে কোল্ড ইনজুরির কারণে, শীতের কোল্ড ইনজুরির কারণে সেই আমাদের যে বিশেষ করে বড় বীজতলাগুলো সেই লাল হয়ে যাচ্ছে এবং বিশেষ করে অনেক চাষি, সেই কৃষকদের চাষিরা তারা তাদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। এটা বলেছে যে আমরা যেখানে কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের পরামর্শে এই কাজটা করা হচ্ছে। আমি যদি স্থানীয় এখানে হাসপাতালগুলোতে কথা বলে থাকি যে জেলার যে সমস্ত উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখানে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীরা এখানে ভিড় বেশি দেখা যাচ্ছে। অপরদিকে আমি নীলফামারী জেলা প্রশাসনের সঙ্গে কথা বলি। জসিম উদ্দিন, আপনি সঙ্গে থাকুন। এবার বগুড়ার খবর জানবো হাসিবুর রহমানের কাছ থেকে। হাসিবুর,
শীতের কারণে উত্তরাঞ্চলের ইরিবোরো আবাদে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা, আর দুস্থদের সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগের কোনো খবরাখবর আছে কিনা? আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে অনেকেই চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন, এ বিষয়ে কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, কিছুটা হলেও কৃষিতে এর প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে এখন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বীজতলা। আপনি জানেন যে কোল্ড ইনজুরি বা অন্যান্য কারণে, বিশেষ করে ঘন কুয়াশার কারণে বীজতলায় এক ধরনের ফাঙ্গাস দেখা দেয়, এর ফলে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ক্ষতিগ্রস্ত হবার মূল কারণটাই থাকে শীত। আমি একটু আগে কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে। তিনি বগুড়ার বিষয়টি আলোচনায় এনে বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছে তেমন কোনো ক্ষতির আশঙ্কার খবর আসেনি, তবে তাদের প্রস্তুতি রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবার জন্য। ইতিমধ্যেই মাঠ পর্যায়ে চাষিদেরকে সতর্ক করবার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সাথে তারা বলছেন যে এই অবস্থায় তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে চিকিৎসা না পাওয়ার বিষয়টি, সেটি কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কেউ বলেন। এবং হাসপাতাল, আপনাকে ধন্যবাদ। নতুন মন্ত্রিসভা নিয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম, আমরা চলে যাচ্ছি সেখানে। না, এটা তো রুটিন বিষয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, সময় সময়ে রিসাপলিং হতে পারে, কোনো সমস্যা নেই। না না না, যদি ভুল হয়ে থাকে আমি আবার বলি যে মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন। আর বাকি যেটা বাকিরা পূর্ণমন্ত্রী হিসেবে কাজ করবেন। কোনটা এটা নতুন জন মানে ই করা, চেয়ারে বসলে তো আগের জন শেষ। প্রজ্ঞাপন তো ইনশাল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়ে যাবে। কোনটা না, সংসদের সাথে মন্ত্রিসভার কোনো সম্পর্ক নেই। না, উপদেষ্টাটা অন্য জিনিস, ওটা আসলে এই ক্যাবিনেটের অংশ না। না না না, এটা হলো যে সংসদ মানে মন্ত্রিসভা যখন নতুন ফর্ম হয় অটোমেটিক কোনটা বাতিল হয়ে যায়, এটা হলো মানে আমাদের ক্যাবিনেট সিস্টেম। এটা মন্ত্রিসভা, আচ্ছা এই ব্যাখ্যা আমাকে চাইলে তো আমি দিতে পারবো না। আমি বলেছি অবশ্য, আগের দুইজন আছে ফুল মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ আর সচেতন ধর্ম। আচ্ছা, আমার কাছে নতুন কোনো সংবাদ নাই, অনেক ধন্যবাদ। কথা বলছিলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ঘন কুয়াশার কারণে ক্ষতির মুখে বুড়ো বীজতলা, বৈরী আবহাওয়ায় শুকিয়ে যাচ্ছে ধানের চারা। শীতের ক্ষতি থেকে বীজতলা রক্ষায় চাষিদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। উত্তরের মতো না হলেও দক্ষিণাঞ্চলেও বেড়েছে শীতের প্রকোপ। ঠান্ডায় জবুথবু প্রাণীকুল। তীব্র শীতের প্রভাব পড়েছে ফসলের ক্ষেতেও। ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের বীজতলা। লালচে রং ধারণ করার পর মরে যাচ্ছে ধানের চারা। বীজতলা বাঁচানো নিয়ে দুশ্চিন্তায় যশোরের সার চাষিরা। কুয়াশার জন্য আমাদের পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, খেসারত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে শীতের কারণে। সকালে গরম পানি দিচ্ছি, সারটা দিচ্ছি, লাল হয়ে যাচ্ছে, শীতের সময় মরে যাচ্ছে, তো ওর খুব ট্রিটমেন্ট নিতে হচ্ছে। শীতের কারণে পাতা মোটামুটি এত কীটনাশক দেওয়ার পরেও পাতা ধান নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন শীতের প্রকোপ দীর্ঘস্থায়ী না হলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। সেই সঙ্গে চাষিদের পরামর্শ মেনে চলার উপর জোর দিচ্ছেন তারা। উপসহকারী কৃষি কর্মকর্তাদের সর্বদা সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা সর্বদাই কৃষকদেরকে কোল্ড ইনজুরি যাতে না হয় সেজন্য পরামর্শ দিয়ে চলেছে। এখনই চারা সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখছে না কৃষি বিভাগ। শার্শায় এবার বীজতলা তৈরি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার রাজশাহী থেকে জানাবেন মাইনুল হাসান। মাইনুল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ঘন কুয়াশার কারণে ক্ষতির মুখে বুড়ো বীজতলা, তা এই কারণে কৃষি এবং জনজীবনে ঠিক কেমন ধরনের প্রভাব পড়তে পারে? আবহাওয়া অফিস এই বিষয়ে কি বলছে?
রাজশাহীতে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 8.4 ডিগ্রি। তো সারাদিনে কিন্তু বেলার যে কোনো সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা আছে 25.8 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়া অফিসের সাথে বা যে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি বলছেন বেলা 4টায় আবার কিন্তু তাপমাত্রা রেকর্ড হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো সকালের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করলো, আবার কিছুটা কমতে শুরু করেছে। এই তাপমাত্রা কমা বাড়ার পেছনে জনজীবনের প্রভাব পড়লেও কিন্তু কৃষি ক্ষেত্রে কোনো প্রভাব আমরা দেখিনি বা কৃষকদের সাথেও কথা বলেছি, কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে শীত বা কুয়াশা আছে সেটা কিন্তু কৃষিক্ষেত্রে কোনো বড় বীজতলা বা আলু খেতে কোনো প্রভাব পড়ে। তারা বলছে মূলত রাজশাহীতে যে কুয়াশা হয়েছে সেটি কিন্তু তারপরে তীব্র রোদ পড়েছে, যে কারণে তারা বোরো যে বীজতলা এটি করা হয়েছে সেখানে কিন্তু তারা যে পরামর্শ দিয়েছেন যে সকালে কুয়াশা পড়ার পরে রশি দিয়ে টেনে সেটা পরিষ্কার করে দাও। এছাড়াও রাজশাহী তানোর গোদাগাড়ি বাবা মোহনপুর ও বাগমারা যে উপজেলা আছে সেগুলোতে কিন্তু বড় আবাদ ব্যাপক হারে হয়। সেখানে কৃষি কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন তারা মূলত পলিথিন ব্যাগ দিয়ে সেই বীজতলাগুলো ঢেকে রাখে, যে কারণে রাজশাহীতে বড় বীজতলায় কোনো প্রভাব পড়েনি বলে কৃষি কর্মকর্তা কৃষকরা আমার থেকে জানিয়েছেন। তবে আলুর ক্ষেতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে কৃষকদের এটি মন্তব্য, যে তারা বলছে যে মূলত যে কুয়াশা পড়ছে সেটি কিন্তু আলু খেতে কিছু প্রভাব পড়তে পারে। তবে কৃষি কর্মকর্তারা কিন্তু তাদের এই আশঙ্কার কথা তিনি স্বীকার করেন। তারা বলছেন যে কোনো কিছু হওয়ার আগে কিন্তু তারা উপকৃষি কর্মকর্তা যারা আছে তারা মাঠ পর্যায়ে কৃষকদের কাছে যাচ্ছেন এবং শীতজনিত কারণে যে রোগগুলো আক্রান্ত হওয়ার কথা সেগুলোর বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর শীতের যে প্রভাব সেটি জনজীবনে যে প্রভাব পড়ছে মূলত ছিন্নমূল মানুষদের প্রভাবটাই আমরা বেশি দেখছি। তবে দিনভর কিন্তু মানুষ শীতের পোশাক পরে আমরা চলাচল করতেও দেখছি। শীতের প্রভাবে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু ও বয়স্করা। আর এই শীত নিবারণের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি জেলার 9টি উপজেলায় 38,000 এবং রাজশাহী নগরীতে প্রায় 10,000 মোট 48,000 শীতবস্ত্র তারা এর মধ্যে বিতরণ করেছে। রাজশাহী থেকে বলছিলেন মাইনুল হাসান। বরিশালের কালীগঞ্জে মেঘনার মোহনায় 2 লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। ঘন কুয়াশা এই দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে। নিহত সাকিব বরিশাল থেকে কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জে যাচ্ছিলেন। যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার মাঝরাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি অ্যাডভেঞ্চার লঞ্চটি মেঘনার মোহনায় চরে আটকা পড়ে। এর কিছুক্ষণ পরে ওই স্থান অতিক্রম করার সময় আমতলী থেকে ঢাকাগামী সুন্দরবন 6 লঞ্চটি ধাক্কা দেয় অ্যাডভেঞ্চারকে। এতে অ্যাডভেঞ্চার লঞ্চটির একটি অ্যাঙ্গেল ভেঙে ডেকে ঘুমানো যাত্রীদের গায়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। অন্য একটা লঞ্চ রানিংয়ে মেরে দিছে আর কি, পেটের ভিতরে মেরে দিছে, সাইডে লোয়ার অ্যাঙ্গেল ছিল ওগুলো ভেঙে পড়ছে, একদম তো মারাই গেছে। আর ওর তো অবস্থায় আমতলী থেকে ওই জাহাজ আসতেছিল সুন্দরবন 6, ওরা ওই মেরে দিয়েছে লঞ্চের ডাইন সাইডে। তো ওই টেক্সিন দুইটা টেক্সিন এবং বাথরুমের পাইপ আর হলো পানির পাইপ ওটা ভেঙে ওই যাত্রীর গায়ের উপরে পড়ছে। সড়ক দুর্ঘটনায় 5 জেলায় মারা গেছেন 6 জন। এর মধ্যে নেত্রকোনায় বাস অটোরিকশার সংঘর্ষে মারা গেছে মা ছেলে। পুলিশ জানিয়েছে নেত্রকোনার মদন থেকে ছেড়ে আসা একটি বাস সকালে লক্ষ্মীগঞ্জে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মির্জাপুরের হাবিবুর রহমানের স্ত্রী তানিয়া আক্তার এবং তাদের শিশুপুত্র মোমেন। এ সময় তাদের মেয়ে হাবিবা আক্তার সহ 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর বাস এবং অটোরিকশার চালকরা পালিয়ে গেছে। দুটি যানই বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এছাড়া নাটোর, সাতক্ষীরা, দিনাজপুর, চাঁপাই নবাবগঞ্জে মারা গেছে আরও 4 জন। ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে চলছে 90 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। কোনো দুর্ঘটনা ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তবে এ ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ ও পরিবেশ অধিদপ্তর। জেলা সিভিল সার্জনের হিসেবে চট্টগ্রামে হাসপাতাল ও ক্লিনিক আছে 152টি, আর ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 351টি। নীতিমালা অনুযায়ী এসব ভবনে ফায়ার অ্যালার্ম ও আগুন নেভানোর ব্যবস্থা থাকার কথা। এছাড়া বিকল্প সিঁড়ি, আগুন নেভানোর সরঞ্জাম নিয়মিত পরীক্ষা এবং মহড়ার কথাও বলা আছে। তবে এসব শর্ত মানা হচ্ছে না বেশিরভাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতাল নির্মাণের শুরুতে ফায়ার সার্ভিস থেকে অনাপত্তিপত্র নেওয়া এবং 6 মাসের মধ্যে ছাড়পত্র সংগ্রহ করার নিয়ম। তবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা করে চূড়ান্ত ছাড়পত্র নিয়েছে মাত্র 10 ভাগ হাসপাতাল। আমরা দেখেছি এখানে সার্ভে করে 90% হাসপাতাল বা ক্লিনিকের এখনো পর্যন্ত অকুপেন্সি সার্টিফিকেট অথবা ছাড়পত্র গ্রহণ করা হয়নি। তবে অনিয়মের দায় নিতে রাজি নয়
পরিবেশ অধিদপ্তর ও সিভিল সার্জন। পরিবেশ এবং নিরাপত্তা বাকি জিনিসগুলো এটা দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর অথবা যারা ভবন করছে, ভবনের সাথে যারা সার্টিফিকেট দিয়ে এই ভবনটা ব্যবহার উপযোগী তাদের যে কারণ লাইসেন্স গ্রহণ না করে যদি কেউ প্রতিষ্ঠান পরিচালনা করে, এটা দেখভাল করার দায়িত্ব মূলত ফায়ার সার্ভিসের। তারপরেও আমরা এটা দেখি, কারণ আমরা এই শর্ত পূরণ না হলে আমাদের ছাড়পত্র নবায়ন আমরা করি না। জেলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মাত্র অর্ধেক অনাপত্তিপত্র নিয়েই চলছে বলে ফায়ার সার্ভিসের জরিপে উঠে এসেছে। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 6 দিন ধরে অচল অবস্থা চলছে ফেনী বেলোনিয়া স্থলবন্দরে। কার্পাস সিস্টেম বাতিলের দাবিতে শ্রমিক ধর্মঘটের কারণে বন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী যান। ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিকারকরা। জেলা শুল্ক বিভাগ বলছে সমস্যার সমাধানে আলোচনা চলছে। গেল অক্টোবরে নয়াদিল্লিতে ভারতের সাথে যৌথ সভায় বিলোনিয়া সহ দেশের 4টি বন্দরে কার্পাস সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী 1 জানুয়ারি থেকে পণ্যবাহী গাড়িগুলো বাংলাদেশ অংশের পরিবর্তে সরাসরি ভারত অংশে আনলোড হচ্ছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে 3 শতাধিক বাংলাদেশি শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে বাংলাদেশের অংশে মালামাল লোড আনলোড করা হচ্ছে। এতে দুদেশের শ্রমিকরা যৌথভাবে বন্দরে কাজ করত, কিন্তু নতুন নিয়মে পণ্য ওঠানামার কাজ শুধুমাত্র ভারতে হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমরা এখানে 250 লেবার আছি, তাহলে আমরা কই যাবো? আমরা তো এখন চুরি ডাকাতি করতে হবে। এখানে আমরা খেটে খাওয়া মানুষ, এই কর্মস্থানটা যদি ইন্ডিয়াতে চলে যায় তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? এই আন্দোলন আমরা ছাড়বো না, কিছুতে ভারত গাড়িতে যেতে পারবো না, আমাদের শ্রমিক যদি কাজ না করতে পারে। বন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি না দিতে পারায় রপ্তানি আদেশ বাতিলের আশঙ্কার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। 5 দিন এখানে বসে আছি, আমার গাড়ি আনলোড হইতেছে না। আমরা ওই লেবার, ওই ইন্ডিয়ান লেবার বাংলাদেশ, বাংলাদেশ যৌথভাবে ওরা এই জায়গায় আনলোড করে, কিন্তু এখন থেকে শুনছি ইন্ডিয়ান লেবার আনলোড করবো, বাংলাদেশে আনলোড করবো না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুতই সংকট সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। সর্বশেষ পর্যায়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এর মাধ্যমে আমাদের আঞ্চলিক অফিস কুমিল্লার ওনাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অবহিত করা হয়েছে এবং সবসময় এখানকার সর্বশেষ তথ্য আমি তাদেরকে দিয়ে এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা তাদেরকে নলেজ দেওয়া হয়েছে। বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাংলাদেশ থেকে একমুখী রপ্তানি বাণিজ্য কার্যক্রম চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে 1 বছর ধরে তরুণদের নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলার একমাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে অনেকেই দেশ বিদেশে কাজ করছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় 2017 সালে প্রতিষ্ঠিত হয় এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বহুতল এই ভবনে আছে অত্যাধুনিক শ্রেণীকক্ষ ও ল্যাব। অটোমোবাইল, কম্পিউটার, অটোক্রাফট, গার্মেন্টস, ওয়েল্ডিং ও ইলেকট্রিক্যাল বিষয়ে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। বিদেশ যেতে আগ্রহীদের জন্যও আছে বেশ কিছু কোর্স। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ, স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে তরুণরা। ওইখানে আমি কম্পিউটার শিখতে আসছি, আর ওইটা শিখে আমি একটা ট্রেনিং সেন্টার খুলতে চাই। আমি ইলেকট্রিকের কাজ শিখতেছি নেত্রকোনা টিডিসিতে। আমি বেকারত্ব দূর করার জন্য আসছি। আমরা তো অনেক কিছু জানি না, আমরা বিদেশের নাম শুনলে বিদেশে চলে যাই। তবে আমাদের ওইটা ধারণা দিতেছে যাতে আমরা কোনোভাবে প্রতারিত না হই দালালের মাধ্যমে। প্রশিক্ষকরা বলছেন এসব প্রশিক্ষণ জেলায় বেকারত্ব কমাবে, পাশাপাশি তৈরি হবে দক্ষ জনগোষ্ঠী। প্রশিক্ষণার্থী অনেকেই স্বনির্ভরশীল হয়েছেন এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বিভিন্ন নারী কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং ওনারা প্রশিক্ষণ গ্রহণ শেষে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিরত অবস্থায় আছে। 1 বছরে এখান থেকে প্রায় 4000 তরুণ প্রশিক্ষণ নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্মৃতি স্কুলকে জরাজীর্ণ অবস্থা থেকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন বগুড়ার কয়েকজন প্রবাসী। তাদের চেষ্টায় ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করা থেকে মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা। লেখাপড়া পরিবেশ উন্নত হওয়ায় খুশি শিক্ষকরাও। বছরখানেক আগেও শেরপুর ডিজে হাই স্কুলের ভবনটি ছিল জরাজীর্ণ অবস্থা। ঝুঁকিপূর্ণ ভবনে চলছিল ক্লাস। সংস্কারের পর বদলেছে সে চেহারা। স্কুলের সাবেক ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর মোল্লা ফজলুল হক দেশে ফেরার পর স্কুল ভবনটির দুরবস্থা দেখে সংস্কারের সিদ্ধান্ত নেন। তার প্রচেষ্টায় সঙ্গী হন আরও কয়েকজন প্রবাসী।
ছাদ থেকে দেওয়াল থেকে প্লাস্টার ভেঙে পড়ছে, ঘরগুলি দেওয়ালগুলি ভেঙে গেছে, লোহার বেড়া দিয়ে রেখেছে, এই অসম্ভব অবস্থা। তো বলে গেলাম ওনাদেরকে যে আমি এটা করে দিব। প্রায় 2400 বর্গফুটের স্কুল ভবনটি পাঠদানের উপযোগী করতে সময় লাগে প্রায় 1 বছর। প্রবীণ এবং অভিজ্ঞ পুরানা মিস্ত্রি তাদেরকে কালেক্ট করে, যারা এই কাজের সাথে আগে সম্পৃক্ত ছিলেন এমন লোককে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করেছি 150 বছর আগের ভবনে ফিরে যাওয়ার জন্য। ঐতিহ্যবাহী এরকম পুরাতন বিল্ডিং কতটি স্থানে আছে? আমাদের প্রাক্তন ছাত্র ডক্টর মোল্লা ফজলুল হক সাহেব যে উদ্যোগ নিয়েছেন এবং বিদ্যালয়টি যে সংস্কার করে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছেন, এই জন্য আমরা খুবই ধন্য। ডিজে হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 1868 সালে। এলাকার ছেলেমেয়ের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ নেয় শেরপুরের তখনকার জমিদার পরিবার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া। মেহেরপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু পড়াশোনা নয়, এখন হাতে কলমে কম্পিউটার শিক্ষা পাচ্ছেন শিক্ষার্থীরা। জেলার 18টি প্রতিষ্ঠানে আলো ছড়াচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও আইসিটি লার্নিং সেন্টার। দরকারি সরঞ্জাম পাচ্ছে আরও 7টি প্রতিষ্ঠান। সব ল্যাব চালু হলে শিক্ষার্থীরা আরও সমৃদ্ধ হবে বলছে শিক্ষা বিভাগ। 5 বছর আগেও মেহেরপুরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কম্পিউটার শেখার সুযোগ ছিল না। 2016 সাল থেকে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি জ্ঞান সম্প্রসারণে কাজ করে যাচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও আইসিটি লার্নিং সেন্টার। আইসিটি জ্ঞানে সমৃদ্ধ শিক্ষার্থীদের সুযোগ হচ্ছে কর্মসংস্থানের। প্রতিটি ডিজিটাল ল্যাবে রয়েছে 17টি কম্পিউটার, একটি প্রিন্টার, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ইন্টারনেট সংযোগ। আমরা আইসিটি ক্লাসে এখানে এসে কম্পিউটার চালাই এবং টিফিন টাইমে যখন আমাদের ব্রেক দেয় তখন এখানে এসে আমরা ইন্টারনেটে বিভিন্ন তথ্য জানতে পারি। এখন আমাদের স্কুলে কম্পিউটার ল্যাব হয়েছে, যেখান থেকে আমরা অনেক পাশাপাশি লেখাপড়ার বিষয়ে কম্পিউটারে টাইপ করতে পারছি। নিজ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় কম্পিউটার শেখার জন্য শিক্ষার্থীদের দিতে হচ্ছে না বাড়তি টাকা। আমাদের ছাত্রছাত্রীরা বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, এখানে বসেই সমস্ত কাজগুলোই সম্পন্ন করতে পারছে। কম্পিউটার শিক্ষার কারণে প্রাত্যহিক জীবনেও শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে আশাবাদী জেলা শিক্ষা অফিসার। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও আইসিটি লার্নিং হওয়ার কারণে শিক্ষার্থীরা তৃণমূল পর্যায়ে কম্পিউটার শিখতে পারছে এবং এটি তাদের প্রাত্যহিক জীবনে এবং একাডেমিক লেভেলে ভালো কাজ করছে। ল্যাব স্থাপনের পর থেকে শুধু শিক্ষার্থীরাই নন, প্রতিষ্ঠানগুলো কম্পিউটারে তাদের প্রশাসনিক কাজ করতে পারছেন স্বাচ্ছন্দ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে কর্ণফুলী টানেলের পূর্ব প্রান্তে সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকালে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভূমি অধিগ্রহণ করা জমির দাম 4 থেকে 5 গুণ বাড়লেও তাদের 1.5 গুণ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া জমির শ্রেণী নির্ধারণে অনিয়ম হয়েছে বলেও দাবি তাদের। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না করে 10 দিনের মধ্যে বাড়িঘর ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে 2 দিনের পৌষ মেলা ও পিঠা উৎসব। গতকাল সদর উপজেলার লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম। এবার এই উৎসবে অংশ নিয়েছে বিভিন্ন স্কুলের 12টি স্টল। এতে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে 5 শতাধিক পিঠা। এছাড়া রকমারি নানা পিঠার পসরা নিয়ে বসেছেন দোকানিরা। পিঠার স্বাদ নিতে মেলায় ভিড় করছেন ভোজন রসিক ক্রেতা দর্শনার্থী। পিঠা উৎসব উপলক্ষে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন মন্ত্রিসভায় 46 সদস্য বঙ্গভবনে কাল বিকেলে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এরশাদ, হচ্ছেন সংসদে বিরোধী দলের নেতা। রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়, চিরনিদ্রায় শায়িত হলেন বনানী কবরস্থানে। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।